ভারতের স্বাধীনতার ঠিক পরে যখন একটা নতুন দেশ সবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তখন একটা রাজ্য যেন সব দিক থেকে সংকটে ডুবে গিয়েছিল। একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে দাঙ্গা, আর তার উপর দেশভাগের গভীর ক্ষত। পশ্চিমবঙ্গ তখন আক্ষরিক অর্থেই অস্তিত্বের সংকটে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাজ্যটাকে তখন ভারতের সমস্যাগ্রস্ত রাজ্য বা প্রবলেম্যাটিক স্টেট অফ ইন্ডিয়া বলা হতো। আর ঠিক এইরকম একটা চরম সংকটের মুহূর্তে রাজ্যের হাল ধরেছিলেন এমন একজন মানুষ যিনি পেশায় রাজনীতিবিদ ছিলেনই না, ছিলেন একজন ডাক্তার। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ডক্টর বিধানচন্দ্র রায় এই প্রায় ধ্বংসাস্তূপের ওপর দাঁড়িয়ে আধুনিক পশ্চিমবঙ্গের ভিত্তিটা তৈরি করেছিলেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এগোব। আমরা প্রথমে দেখব রাজ্যটার সেই বিশৃঙ্খল অবস্থা, তারপর জানব কিভাবে একজন ডাক্তার অনিচ্ছা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হলেন। এরপর কথা বলবো মানুষ আর খাবারের ভয়াবহ সংকট নিয়ে, দেখব সেই বিখ্যাত খাদ্য আন্দোলন, আর সবশেষে জানব বিধানচন্দ্র রায়ের প্রতিক্রিয়া আর তার রেখে যাওয়া উত্তরাধিকার সম্পর্কে। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। বিশৃঙ্খল একটি রাজ্য। দেশভাগের পর পশ্চিমবঙ্গ ঠিক কি সমস্যার উত্তরাধিকার পেয়েছিল? অবস্থাটা ছিল ভাবনারও বাইরে। ভয়ঙ্কর দুর্ভিক্ষ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত তখনও দগদগে। তার উপর শুরু হল সাম্প্রদায়িক দাঙ্গা, যার ভয়ে মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। দেশভাগের ফলে উর্বর জমির একটা বিরাট অংশ চলে গেল পূর্ব পাকিস্তানে। লক্ষ লক্ষ উদ্বাস্তু আসার ফলে জমির উপর চাপ বাড়ল, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে বেকারত্ব তৈরি করল এক চরম হতাশা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ তখন একটা গভীর বিশৃঙ্খলার মধ্যে ডুবেছিল। এবার আসা যাক আমাদের গল্পের মূল চরিত্রের কাছে, ডক্টর বিধানচন্দ্র রায়, যার কিন্তু সক্রিয় রাজনীতিতে আসার কোনো ইচ্ছেই ছিল না। তিনি পেশায় ছিলেন একজন বিরাট মাপে চিকিৎসক। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তার খ্যাতি। তার কাছে রাজনীতি ছিল মানুষের সেবা করার একটা পথ, ক্ষমতা দখলের কোনো খেলা নয়। আর তাই তিনি সব ধরনের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতেই পছন্দ করতেন। এই মানসিকতাই কিন্তু তার প্রশাসনিক দৃষ্টিভঙ্গিটা তৈরি করে দিয়েছিল। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার বিষয় হল ঘটনা প্রবাসের গতিটা। ১৯৪৭ সালের নভেম্বরে তিনি যখন বিদেশ থেকে ফিরছেন, তখনও তার রাজনীতিতে আসার কোনো প্ল্যানই নেই। কিন্তু ডিসেম্বরেই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। আর তার পরের মাসেই ১৯৪৮ সালের ২৩শে জানুয়ারি তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তবে তিনি একটা কঠিন শর্ত দিয়েছিলেন যে তার মন্ত্রিসভা বা প্রশাসন চালানোর ব্যাপারে দল কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না। তো তার সরকার যে দুটো সবচেয়ে বড় আর ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছিল তা হল উদ্বাস্তু আর খাদ্যের অভাব। চলুন এর মাত্রাটা একটু বোঝার চেষ্টা করি। সংখ্যাটা একবার ভাবুন। ১৯৫৬ সালের মধ্যে প্রায় ৩১ লক্ষ শরণার্থী পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ করে একটা রাজ্যের পক্ষে এত বিশাল সংখ্যক মানুষের দায়িত্ব নেওয়াটা যে কতটা কঠিন তা বোধহয় আমরা কল্পনাও করতে পারব না। আর এই বিপুল সংখ্যক মানুষের আগমনের সরাসরি প্রভাবটা পড়ল রাজ্যের খাদ্য ভাণ্ডারে। পশ্চিমবঙ্গে তখন বছরে প্রায় ২ লক্ষ টন খাদ্যশস্যের ঘাটতি। একদিকে লক্ষ লক্ষ নতুন মুখ আর অন্যদিকে খাবারের তীব্র অভাব। এই ছিল তখনকার কঠিন বাস্তবতা। আচ্ছা, এই খাদ্যাভাবটা হলো কেন? এই স্লাইডটা দেখলে পরিষ্কার বোঝা যায় যে এর পেছনে একটা নয় বরং তিনটে বড় কারণ একসঙ্গে কাজ করেছিল। প্রথমত, দেশভাগের ফলে প্রায় ২ কোটি একর উর্বর ধানের জমি চলে গেল পূর্ব পাকিস্তানে। দ্বিতীয়ত, লক্ষ লক্ষ শরণার্থীর জন্য প্রচুর অতিরিক্ত খাবারের প্রয়োজন হলো। আর তৃতীয়ত, অর্থকরী ফসল হিসেবে পাটের গুরুত্ব বাড়ায় প্রায় ২ লক্ষ একর ধানের জমি পাট চাষের জন্য ব্যবহার করা হতে লাগল। এই তিনটে কারণ একসঙ্গে পশ্চিমবঙ্গের খাদ্য ব্যবস্থাকে প্রায় ভেঙে দিয়েছিল। এই ভয়াবহ খাদ্য সংকট কিন্তু খুব তাড়াতাড়ি রাজনৈতিক অস্থিরতার জন্ম দিল। রাজ্যের সাধারণ মানুষ খাদ্যের দাবিতে রাস্তায় নেমে এলো, যা ইতিহাসে খাদ্য আন্দোলন নামে পরিচিত। বিরোধী দলগুলো, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, এই ইস্যুটাকে কেন্দ্র করে একজোট হল। ১৯৫৮ সালের শেষের দিকে তারা মূল্যবৃদ্ধি ও দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি তৈরি করল। তাদের মূল অভিযোগ ছিল একটাই: সরকার কালোবাজারি আর খাদ্য সংকট নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। ১৯৫৯ সালের আগস্ট-সেপ্টেম্বর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ৩১শে আগস্ট খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ মিছিল করে রাইটার্স বিল্ডিংয়ের দিকে এগোতে লাগল। পুলিশ প্রথমে লাঠি চালালো, কাঁদানে গ্যাস ব্যবহার করল, কিন্তু তাতেও ভিড়কে আটকানো গেল না।
তখন সরকার এক চরম সিদ্ধান্ত নিল। কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হলো। এর পরের 3 দিন ধরে যা ঘটেছিল, সরকারি হিসেবেই প্রায় 27 থেকে 37 জন বিক্ষোভকারী নিহত হন। নিঃসন্দেহে এটা পশ্চিমবঙ্গের ইতিহাসের এক কালো অধ্যায় ছিল। তো একদিকে যখন রাস্তায় এই অস্থিরতা চলছে, তখন অন্যদিকে বিধানচন্দ্র রায় কিভাবে এই সমস্যার মোকাবেলা করছিলেন? তিনি একটা দ্বিমুখী কৌশল নিয়েছিলেন। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে ছিল তার ব্যক্তিগত নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি তার বিপুল আয়ের ডাক্তারি পেশা প্রায় ছেড়ে দিলেন আর প্রতিদিন সকাল 9টার মধ্যে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে যেতেন। তার এই উদাহরণটাই পুরো প্রশাসনের কাজের ধরন বদলে দিয়েছিল। আর অন্যদিকে তিনি নিয়েছিলেন কিছু দীর্ঘমেয়াদী নীতি। খাদ্য উৎপাদন বাড়াতে তিনি দামোদর ভ্যালি এবং ময়ূরাক্ষীর মতো বিশাল সেচ প্রকল্প শুরু করেন, পতিত জমি পুনরুদ্ধারের ব্যবস্থা করেন আর কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ ও সার বিলি করার ব্যবস্থা করেন। এই স্লাইডটা দেখলে তখনকার রাজনৈতিক পরিস্থিতিটা বেশ বোঝা যায়। 1952 সালের প্রথম বিধানসভা নির্বাচনে ড রায়ের নেতৃত্বে কংগ্রেস 100টা আসন নিয়ে বিরাট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হল, প্রধান বিরোধী দল হিসেবে ভারতের কমিউনিস্ট পার্টি 28টা আসন নিয়ে নিজেদের একটা শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছিল। অর্থাৎ তার নীতি যেমন সমর্থন ছিল, তেমনি শক্তিশালী বিরোধিতাও ছিল। তাহলে তার নীতির ফলটা কি হলো? এই বার চারটাই তার উত্তর দিচ্ছে। 1950-এর দশকের আগে যেখানে রাজ্যে বছরে গড়ে চাল উৎপাদন হতো প্রায় 33 লক্ষ টন, সেখানে 1953-54 সালের মধ্যেই তা বেড়ে দাঁড়ালো 52 লক্ষ টনে। ভাবুন, মাত্র কয়েক বছরের মধ্যে প্রায় 57% বৃদ্ধি। এটা প্রমাণ করে যে তার কৃষিনীতিগুলো একদম সঠিক পথে ছিল এবং দীর্ঘমেয়াদে রাজ্যের খাদ্য ঘাটতি মেটাতে সাহায্য করেছিল। চলুন এবার দেখি এই সংকটময় সময়টা থেকে আমরা ড রায়ের উত্তরাধিকার সম্পর্কে কি শিখতে পারি। তার সাফল্যের আসল কারণ ছিল কয়েকটা। মন্ত্রিসভা গড়ার সময় তিনি যোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, এমনকি দলের বাইরে থেকেও অনেককে মন্ত্রী করেছিলেন। চরম চাপের মুহূর্তেও তিনি থাকতেন একেবারে শান্ত। তিনি বিক্ষোভকারীদের কথা শুনতেন, কিন্তু কোনো রকম হুমকি বা বিশৃঙ্খলার কাছে কখনো মাথা নত করেননি। আর সবচেয়ে বড় কথা, তিনি ব্যক্তিগত শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছিলেন। কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে ড রায় ছিলেন আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার, যিনি রাজ্যকে ভয়াবহ সংকট থেকে বের করে এনেছিলেন। আবার অন্যদিকে তার আমলেই খাদ্য আন্দোলনের মতো ঘটনায় রাষ্ট্রীয় দমনপীড়ন দেখা গেছে। তাই প্রশ্নটা হলো, যখন একটা রাজ্য চরম বিশৃঙ্খলার মধ্যে থাকে, তখন একজন নেতার জন্য কঠোর হওয়া আর স্বৈরাচারী হয়ে ওঠার মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? এই উত্তরটা হয়তো আজও ইতিহাস খুঁজে চলেছে।